শনিবার থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু। 2 থেকে 3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ সংস্কার কমিশন গঠন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 ইস্যুতে বৈঠক। যৌক্তিক সমাধানের আশ্বাস, আরও পর্যালোচনার পর সিদ্ধান্ত। এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চলেনি, দাবি র্যাবের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অবস্থান নিয়ে কোনো তথ্য নেই। আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। বেক্সিমকো বসুন্ধরা, এস আলম সহ 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা চেয়েছে এনবিআর। আরও 2 মামলায় রিমান্ডে সালমান। এবং দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 1017 জন। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন কেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলোর সঙ্গে থাকছি আমি তানসিয়া জুথি। জানাবো বিস্তারিত। আগামী শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা মতবিনিময় করবে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের কাজের অগ্রগতি ও চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করতেই এ মতবিনিময়ের আয়োজন। একে একটি চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করেন প্রেস সচিব। এর আগেও আরও 2 দফায় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেন। 8ই অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। যে 2-3 দিনের মধ্যে এই কমিশনগুলো ফর্ম হবে ফুললি। কমিশন কিন্তু প্রধান যখন নাম ঘোষণা হয়েছে তারা কিন্তু কাজ করছে, তাদের টার্মস অফ রেফারেন্সও কিন্তু ঠিক হয়ে গেছে, তারা এখন অফিসের স্পেস খুঁজছেন। এখন যেটা হচ্ছে যে কিছু নাম যারা মেম্বার হবে ওই কমিশনগুলোর, তাদের নিয়ে 2-1টা সম্মতি চাওয়া হচ্ছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার বিষয়ে যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন এ সংক্রান্ত কমিটির প্রধান আব্দুল মুইদ চৌধুরী। জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রয়োজন আরও পর্যালোচনা। আর আন্দোলনকারীরা বলছেন যে কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নাফিয়া ফারজানার প্রতিবেদনে বাকিটা থাকছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রত্যাশীরা। গত সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনাও হয়, তবে এটি বাস্তবায়নে আসেনি কোনো সিদ্ধান্ত। এমন প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 প্রত্যাশীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান আব্দুল মুইদ চৌধুরী। বৈঠক শেষে কমিটির প্রধান আব্দুল মুইদ চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবি যৌক্তিক। তিনি আরো বলেন, বয়সসীমা কত হবে সেটি আরো পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে। আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে 35 প্রত্যাশী আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যৌক্তিকতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে। বিষয়টির যৌক্তিক সমাধানের আশাবাদী তিনি। আশা, শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরিতে প্রবেশের বয়সসীমা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি বলে দাবি র্যাবের মুখপাত্র মুনিম ফেরদৌসের। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে ভারতে পালিয়েছেন তার তথ্য নেই বলে জানিয়েছে
সংস্থাটি। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটি। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে এভাবেই ছাত্র জনতার উপর হামলা করতে দেখা যায়। আন্দোলনে স্বৈরাচার পতনের পর প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে আসেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। দাবি করেন আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, গুলি নয়। আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে দেশ পালায়ন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে গা ঢাকা দেয় আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা। তারা কোথায় আছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এরই মাঝে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তারা কলকাতার একটি পার্কে বসে গল্প করছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র কোনো সদুত্তর দিতে পারেননি। এখানে উদাসীনতা বা গাফিলতি আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি। এছাড়া আসন্ন দুর্গাপূজায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশের জনগণের ভোটাধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। পতিত আওয়ামী সরকারের যারা প্রশাসনে থেকে ষড়যন্ত্র করতে চাইছে তারা জনরোষ থেকে বাঁচবে না, তাই তাদের পদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। দাবি করেছেন পতিত স্বৈরাচারের সময়কালের প্রত্যেক গুম খুনের বিচার হতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সারা দেশে প্রশাসনে লুকিয়ে থাকা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী কর্মজীবী দল। হাসিনাকে যারা ক্ষমতায় টিকিয়ে রেখেছে, এখনো হাসিনার সঙ্গে ভারতে যারা যোগাযোগ রাখে তাদের ক্ষমতার থেকে সরাতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। আপনাদেরকে মানুষ কোনোদিনও ক্ষমা করবে না, তাই আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করবেন, কশিন কালো করতে পারবেন না। আগে ক্ষমা চান, আশা সারেন্ডার করেন। এদিকে পুনর্বাসনের অংশ হিসেবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও হবিগঞ্জের বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ পাঠানো সহ উত্তরাঞ্চলের বন্যার্তদের সহযোগিতায় দলীয় উদ্যোগ নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। রংপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এখন স্পেশালি 5টা এফেক্টেড সবচেয়ে বেশি। বিএনপি নেতৃবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে সেই অঞ্চলে ত্রাণ কার্যক্রম চলছে এবং সেটির মধ্যেও কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে তাদেরকে অর্থ যোগান দেওয়া হচ্ছে। জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অন্তর্বর্তী সরকারকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন ততটুকু সহযোগিতা বিএনপি করছে বলে এ সময় দাবি করেন ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। ফ্যাক্টরিতে ভাঙচুর, কারণ ভাঙচুরের কারণ কি খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলট্রেক্সে হচ্ছেটা কি? হিলট্রেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার, নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন। আর যারা এখনো বসে আছেন সরকারের বিভিন্ন পোস্ট পজিশনে, কমিশনের মধ্যে বসে বসে এখনো চুপচাপ আগের সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো সময় থাকতে নেমে যান, পদত্যাগ করুন, তাহলে জনরোষ থেকে কেউ রেহাই পাবেন না। স্বৈরাচারের শাসনামল ও 111-এর সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আজকে
ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কারফিউ জারি করে গণহত্যা চালানোয় এবার আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এই অভিযোগ দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়া 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ শেকিব। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয় 19 জুলাই 14 দলের বৈঠকে সারা দেশে কারফিউ জারি এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশনায় ও পরিকল্পনায় যুক্ত 14 দল নেতারা 19 জুলাই 14 দলের বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানায় যে 14 দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। এছাড়া 5 আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে নিহত শাহরিয়ার খান আনাস হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ও পুলিশ কর্মকর্তা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আলাদা অভিযোগ দিয়েছে তার পরিবার। আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে। আমি এদেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী এই প্রত্যেকের সাজাটা চাই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবে, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। সবাই যেন এই অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসেন, সেটা আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি। যে ভিকটিম পরিবারগুলো আছে তাদেরকে যেন আপনারা বলেন যে তারা এই জিনিসটা অন্তত মেসেজটা পাক যে তাদের প্রতিকারটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধের 45টি অভিযোগ জমা পড়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আদাবর ও পল্টন থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আব্দুল নাসের 4 দিন এবং সাবেক সাংসদ আব্দুস সালাম মুর্শিদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিয়াজ মোর্শেদের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আদাবর থানায় রুবেল হত্যায় গ্রেপ্তারের পর আদালতে তোলা হয় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে। পুলিশের 10 দিনের রিমান্ড আবেদনের বিপরীতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আব্দুস সালাম মুর্শিদি এই আদালতে উপস্থাপিত করা হয়। তদন্তকারী কর্মকর্তাই হত্যা মামলায় তার প্রাথমিক তদন্ত তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। তার পক্ষেও তার আইনজীবীরা রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে যাত্রাবাড়ী থানার ইমন হোসেন হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 5/8/24 তারিখে সেই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় এই আসামির সংশ্লিষ্টতা এবং তার সহযোগিতা বিষয়টা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার কারণে তাকে এই হত্যা মামলায় আজকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত দরখাস্ত এবং এজাহারে গুণাগুণ বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীকে পল্টন থানার একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে আজকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আমরা সেই রিমান্ড শুনানি করেছি। বিজ্ঞ আদালত শুনানি শেষে 4 দিনের তার রিমান্ড মঞ্জুর করেছে সন্তুষ্ট হয়ে এবং জেল হাজতে সতর্কতার সাথে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় সেই আদেশ আদালত প্রেরণ করেছেন। আর পল্টন থানার আরেকটি হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
বসুন্ধরা বেক্সিমকো এস আলম সহ 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞা চেয়েছে এনবিআর। বাকি কোম্পানিগুলো হলো অরিয়ন, সামিট, নাসা ও নগদ। জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক আহসান হাবিব স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা চাওয়া হয়েছে। চিঠিটি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরেও পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী এসব কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে। এ কারণে এসব কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত চেয়েছে এবং আবেদনও করা হয়েছে। দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1017 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 76 জন, চট্টগ্রাম বিভাগে 150 জন, ঢাকা বিভাগে 216 জন, ঢাকা উত্তর সিটিতে 225, ঢাকা দক্ষিণ সিটিতে 166, খুলনা বিভাগে 92 জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 33 জন, ময়মনসিংহে 24 জন, রংপুর বিভাগে 31 এবং সিলেট বিভাগে 4 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 33,099 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 174 জনের। 52 ঘন্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে সড়ক অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় তারা। গাজীপুরের নায়াগ্রা টেক্সটাইলে শ্রমিকরাও 4 ঘন্টা সড়ক অবরোধের পরে বেলা 12টার দিকে তুলে নেয় অবরোধ। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। শ্রমিকদের দাবির মুখে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে আটক করার কথা জানালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এতে 52 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে বাইপাইলের বুড়ির বাজার এলাকায় লে অফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদির দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক সহ অসংখ্য যানবাহন আটকে থাকে মহাসড়কে। চরম দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। সব পচি যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বেশি পাচ্ছে না, মজদুররা সব আবার গাড়ি ফেরত চলে যাচ্ছে। এখানে আসলে এইভাবে যে ঘন্টা পর ঘন্টা আজকে 3-4 দিন ধরে যে আমাদের এখানে যে যানজট লেগে আছে, আমরা প্রায় আমাদের অফিস হয় 8টায়, আমরা অফিসে যাই পৌঁছায় 12টা। রাস্তায় যাবো 3 দিন যাবো এখানে আটকা পড়ে রয়েছে আমাদের। আমরা তো এক এক জায়গা থেকে আসলে আমরা যাইতে পারতেছি না। এই জাম এখনো ছাড়ে নাই। জামের কারণে আমাদের সমস্যা হইতেছে, কারণ পার্টিরা খালি ফোন দিয়ে ডিস্টার্ব করছে। এদিকে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও পুরুষ শ্রমিকদের নিয়োগের দাবিতে গাজীপুরে শ্রমিকরা সকাল থেকেই মহাসড়ক অবরোধ করেছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভোগড়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। আটকা পড়েন উত্তরবঙ্গ থেকে আসা পণ্যবাহী ট্রাক। বিশৃঙ্খলা এড়াতে আশেপাশের 10টি কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। যাত্রী ও চালকদের অভিযোগ, শ্রমিক আন্দোলন সহ যে কোনো সমস্যায় সড়ক অবরোধ করা হয়। এতে মানুষের সীমাহীন দুর্ভোগ বাড়ছে। যানজট চলার কারণে অনেক কষ্ট হতেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, অনেক অ্যাম্বুলেন্স, মালবাহী গাড়ি সবকিছু আটকা পড়তেছে, মানুষ হয়রানি। রাস্তাঘাটে মনে করেন অনেক ধরনের জ্যামজট লাগা আছে। যে পরিমাণ মতো মাল বিক্রি করি, দেখা গেছে তার অর্ধেকও বিক্রি করতে পারতেছি না। আমরা চৌরাস্তা থেকে নাওজোর পর্যন্ত যাম, এর মধ্যে গাড়ি নিয়ে আমরা যেতে পারতেছি না, মালও বেচতে পারতেছি না। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দ্রুতই সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে শ্রমঘন এলাকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার, জানালেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। সকালে সচিবালয়ে শিশু শ্রম প্রতিরোধ বিষয়ক এক সংবর্ধনায় একথা বলেন তিনি। দ্রুতই সমস্যা নিরসন হবে জানিয়ে সচিব বলেন, সংকট সমাধানে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় সবাইকে দায়িত্বশীল হয়ে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। দেখছেন সংবাদ রাত। আবারও বাড়ল এলপিজির দাম। চলতি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 35 টাকা বাড়িয়ে 1455 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। সেপ্টেম্বর মাসে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1421 টাকা। তার আগের মাসে ছিল আরও কম। এবারের ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি 121 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসক সহ মূল্য প্রতি কেজি 117 টাকা 49 পয়সায় নির্ধারণ করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকায় গলা কেটে 2 জন হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। অভিযুক্ত আরও 2 জন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে হত্যাকাণ্ড বলছে র্যাব। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। গেল 28 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে রফিকুল ইসলাম, সাব্বির হোসেন নামে 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে নজরদারি বাড়ায় র্যাব। এই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পূর্ব শত্রুতা ও দোকানের মালামাল লুট করতে রাজধানীর গুলশান 2 নম্বর এলাকায় মুদি দোকানি রফিক সহ 2 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। আসামি রুমন সে মূলত সেখানে 7 থেকে 15 দিন পূর্বে সেখানে চাকরি নেয় এবং চাকরি নেওয়ার পরে সেখানে তিনি একসাথে সেখানে থাকেন এবং সেই বাসার পিছনে একটা জায়গাতে তারা একসাথে বসবাস করতেন। পরবর্তীতে সেই যে দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল নিবাসী, তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির 15 বছর বয়সী তাদেরকে তারা হত্যা করবে। আসামি রুমন কাজ করতেন রফিকের দোকানে, থাকা খাওয়া সহ পেতেন মাসিক 5,000। বেতন কম হওয়ায় বাকবিতণ্ডার জেরে একসময়ে মালামাল ও অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনায় 2 জনকে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় সাব্বির দেখে ফেলল, তাকেও হত্যা করে রুমন। রুমনের দেওয়া স্বীকারোক্তি মতে সেখানে আরও 2 জন ব্যক্তি ছিল যাদের সাথে মোহাম্মদ রফিকুল ইসলামের টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা ছিল। কিছু টাকা রফিকুল ইসলামের কাছে দেনা অবস্থায় ছিল। এই কারণে বাকি যে 2 জন আসামি, একজন হচ্ছে ফয়সাল এবং আরেকজনের নাম আমরা এখনো সংগ্রহ করতে পারিনি, যাকে মূলত রুমন এখনো চেনে না, কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই 2 জন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব। উপস্থিত সবাই ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সরকারের সকল দপ্তর ও অধিদপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করে প্রকল্পের কর্মরত সকল কর্মচারীকে জাতীয়করণ করার দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। এতে উপস্থিত ছিলেন বৈষম্যের শিকার দৈনিক মজুরি ও প্রকল্প ভিত্তিক কর্মচারীরা। অনুষ্ঠানে তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সাংবাদিক মাসুদ কামাল ও আশরাফ কায়সার। এ সময় বক্তারা বলেন, সরকারি চাকরিতে দাস প্রথা চলতে পারে না। দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের বেতন বোনাস না দেয়া সহ বিনা নোটিসে চাকরিচ্যুত করা যাবে না। দ্রুততম সময়ের মধ্যে ঠিকাদারি ব্যবস্থা বাতিল করে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি জানান তারা। একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে, এটা আমার উপলব্ধিতে থাকে না। সরকারি যে নির্দেশনা আছে
তাতে ৮ নম্বর ধারায় আছে যে সরকার চাইলে, প্রতিষ্ঠান চাইলে ঠিকাদারের বাইরে আপনার সাথে চুক্তি করতে পারে। আপনারা বলেছেন শান্তিপূর্ণভাবে দাবি দেন, আপনারা মানবেন। 3 বার আপনাদের কাছে ইতিমধ্যে পৌঁছানো হয়ে গেছে। আপনারা অনেক কিছু নিয়ে ব্যস্ত, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু এটা মানুষের ন্যায্য দাবি, প্রত্যেকেরই পেটের সমস্যা, অস্তিত্বের সমস্যা, মর্যাদার সমস্যা। বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে সেলস ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। রেল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলী এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে রেলওয়ে ও পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনের আওতায় রেলওয়ের সকল কর্মকর্তা কর্মচারী পূবালী ব্যাংক পিএলসি থেকে বাৎসরিক চার্জ ছাড়াই ক্রেডিট ও ডেবিট কার্ড পাবেন। এই পর্যায়ে সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শনিবার থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু। 2 থেকে 3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ সংস্কার কমিশন গঠন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 ইস্যুতে বৈঠক, যৌক্তিক সমাধানের আশ্বাস, আরও পর্যালোচনার পর সিদ্ধান্ত। এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চলেনি দাবি র্যাবের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে অবস্থান নিয়ে কোনো তথ্য নেই। আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। ভ্যাকসিনকো বসুন্ধরা, এস আলম সহ 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা চেয়েছে এনবিআর। আরো 2 মামলায় রিমান্ডে সালমান। এবং দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় আরো 8 জনের মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 1017 জন। দর্শক, এই ছিল এখনকার সংবাদপত্রে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।